সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন মোদিজির সরকার গঠন হয়েছিল 2014 সালে। আমরা ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় এসেছিলাম। আজকে 2025-এ আমরা 11 বছর পূর্তি উদযাপন করছি মোদী সরকারের এই সুশাসন এবং সেবার এবং গরিব কল্যাণ। সেই বিষয়েই আমাদের সারা দেশ জুড়ে জেলায় জেলায় এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজ মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় জেলা কার্যালয় থেকে আমরা এই সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করছি। তো আমরা জানি যে 11 বছর ধরে মোদী সরকার যে সব যোজনা চালু করেছে, পূর্বেই ক্ষমতা আসার আগে 2014 সালের আগে আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, তখন মোদিজি নেতৃত্বাধীন বা মোদিজিকে সামনে রেখে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। সেই সময় আমরা সাধারণ মানুষের মধ্যে, দেশের জনগণের সামনে, 130 কোটি জনগণের সামনে সেই সময় আমরা যে ইশতেহার পত্র তুলে দিয়েছিলাম যে আমরা ক্ষমতায় এলে কি করব, সেই ইশতেহার পত্রে আমরা দেখেছি যা যা প্রতিশ্রুতি মোদী সরকার বা বিজেপি সরকার দিয়েছিল তার সবটা ইতিমধ্যে পূরণ হয়েছে। আমাদের মেন মিশন 2047কে যখন 2047 সালে ভারতবর্ষ স্বাধীনতার 100 বছর পূর্তি উদযাপন করবে, সেই সময় ভারতবর্ষ জগৎগুরুর আসনে থাকবে। আর সেটাকে মিশন করেই আমরা এগোচ্ছি, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন মোদী সরকার এগোচ্ছে। আর এই 11 বছরে আমরা আমাদের এই সরকার বিভিন্ন বিষয়ের উপর আমরা যদি লক্ষ্য করি যে বিভিন্ন যোজনা, দেশকে শক্তিশালী বানানো, বিদেশ নীতি থেকে শুরু করে সামরিক ক্ষেত্রে সমস্ত দিক দিয়ে ভারতবর্ষ অনেকটাই এগিয়ে এসেছে। 2011 সালে যে 2014 সালের আগের যে পরিস্থিতি ছিল, স্বাধীনতার পর থেকে বেশিরভাগ সময়, প্রায় 60 বছরের কাছাকাছি সময় আমরা ইউপিএ গভর্নমেন্ট বা কংগ্রেস শাসিত গভর্নমেন্ট পেয়েছি। তাদের সময় যে পরিমাণ উন্নয়ন ভারতবর্ষের হওয়া উচিত ছিল সেটা কিন্তু সে সময় হয়নি। আমরা তার পরবর্তীতে যখন অটল বিহারী বাজপেয়ীজি সরকার 6 বছরের জন্য হয়েছিল ভারতবর্ষে, তখন আমরা উন্নয়ন কি জিনিস সেটা জানতে পেরেছিল ভারতবর্ষের মানুষ, যে গ্রামের সঙ্গে শহরকে যুক্ত করতে হবে, সাধারণ গরিব মানুষের কথা ভাবতে হবে, মধ্যবিত্তদের কথা ভাবতে হবে। এটা অটল বিহারী বাজপেয়ীজি বিভিন্ন যোজনা চালুর মাধ্যমে এবং বিভিন্ন গরিব কল্যাণের জন্য বিভিন্ন যোজনা তিনি এনেছিলেন, সেই সময় থেকে আমরা বুঝতে পেরেছি। এবং মোদিজি এককভাবে ক্ষমতায় আসার পর সেটা মানুষের কাছে আজকে পরিষ্কার। মানুষ যদি 2014 সালের আগের ভারতবর্ষকে দেখে, তখনকার নিজেদের জীবনযাপনকে নিয়ে তুলনা করে যে আমার ব্যক্তিগত চলাফেরা, আমার পরিবারের আর্থিক অবস্থা, আমার ব্যক্তিগত আর্থিক অবস্থা, আমার প্রতিবেশী বা আমার শহরের মানুষদের যে চালচলন ছিল, বা আমার এলাকায় যে ব্যাংকগুলো ছিল সেখানে গিয়ে কিভাবে লাইনে দাঁড়াতে হতো, ডিজিটাল ইন্ডিয়ার ডাক দিয়েছিল যখন, তখন অনেক বিরোধীরা আমাদের সমালোচনা করেছিল যে দেশের মানুষ খেতে পায় না, কিভাবে হাতে মোবাইল, স্মার্টফোন সবার হাতে নেই। তখনকার সময় এই কথা বলেছিল যখন মোদী যেগুলোর ডাক দিয়েছিল। তো আজকে দিনে দাঁড়িয়ে যে ব্যক্তিটা সে সময় ডিজিটাল ইন্ডিয়ার সমালোচনা করেছিল, জিএসটি সমালোচনা করেছিল, স্মার্টফোনের সমালোচনা করেছিল, আজকে তারা কম্পিউটারের সমালোচনা করেছিল, আজকে তারাই দাঁড়িয়ে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, ফোনপে মাধ্যমে মার্কেট বাজার করছে, ফেসবুকে পার্টির প্রচার করছে সেই পার্টির নেতারাই। এটাই পরিবর্তন। আর আমরা কি দেখেছি যে রিসেন্টলি আমাদের অপারেশন সিঁদুর হলো। অপারেশন সিঁদুরের মাধ্যমে আমাদের যে বেছে বেছে 26 জন ভারতীয় হিন্দুকে পাকিস্তানি সন্ত্রাসবাদীরা যেভাবে কাশ্মীরে এসে তাদেরকে বেছে বেছে তাদেরকে মারা হয়েছিল। তারপরে কি হলো, মোদী সরকার অপারেশন সিঁদুর জারি করলো এবং অপারেশন সিঁদুরে পাকিস্তানের 100 কিলোমিটার ভিতরে ঢুকে জঙ্গি ঘাঁটি বেছে বেছে, সাধারণ নাগরিক নয়, জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়ে তাদের যোগ্য জবাব দেবে। এবং নাম দেওয়া হলো অপারেশন সিঁদুর, যে শুধু বেছে বেছে সিঁদুরের মানে স্বামী, তাদের স্ত্রীর সামনে স্বামীদেরকে হত্যা করেছে, মানে তার সিঁদুর মুছে দেওয়ার পরিকল্পনা। একটা সুন্দর একটা নাম যেটা ভারতবর্ষের প্রত্যেকটা সাধারণ মানুষ যেটাকে অ্যাকসেপ্ট করেছে এবং তারা সবাই মোদিজির এই নামকে কেন্দ্র করে তারা মোদিজির সুনাম করেছে। আমরা দেখেছি মোদিজি এই অপারেশন সিঁদুরের মাধ্যমে শুধু সন্ত্রাসবাদীদের জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয়নি, এর সঙ্গে তিনি পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিয়েছে যে সন্ত্রাসবাদ
এবং বাণিজ্য দুটো একসঙ্গে হতে পারে এবং জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে, এটা তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন। এবং সেই জন্য আমরা দেখেছি সিন্ধু জল চুক্তি তিনি রদ করে সেখানে জল পাঠানো বন্ধ করেছে, সমস্ত রকম বাণিজ্য বন্ধ করা হয়েছে পাকিস্তানের সঙ্গে। সেই সঙ্গে তিনি এটাও সারা বিশ্বের কাছে একটা উদাহরণ তৈরি করেছেন যে ভারতবর্ষ এতদিন যা ছিল তার থেকে অনেক বেশি উন্নত হয়েছে এবং সেটা সম্পূর্ণ নিজস্ব দেশীয় প্রযুক্তিতে। মেক ইন ইন্ডিয়া প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা দেখেছি একটা সময় ভারতবর্ষ বিদেশ থেকে শুধু অস্ত্র কিনত, এখনো কেনে হয়তো, কিন্তু তার ভিন্নতা আছে। কি ভিন্নতা? যে সেই সময় অস্ত্র কিনতো, শুধু কিনতো, ভারতবর্ষ নিজে তৈরি করার কথা ভাবতো না, কিন্তু এখন অস্ত্র কেনার সঙ্গে সঙ্গে সেই দেশের সঙ্গে চুক্তি করছে, সেই অস্ত্রের টেকনিক্যাল বিষয়গুলো ভারতবর্ষকে জানাতে হবে, সেই ধরনের চুক্তি হচ্ছে এবং ভারতবর্ষের সঙ্গে মিলে একসঙ্গে অস্ত্র তৈরি করছে সেই দেশ। এবং সেই অস্ত্র এখন রপ্তানিও করছে ভারতবর্ষ। একটা সময় শুধু আমদানি করতে ভারতবর্ষ অস্ত্র, এখন রপ্তানি করছে। মোদী সরকার আসার পর ভারতবর্ষে এই অস্ত্র রপ্তানিতে 34 গুণ বৃদ্ধি হয়েছে এবং প্রায় 23,622 কোটি টাকায় এই 22 কোটিতে পৌঁছেছে এই অস্ত্র রপ্তানি। এটি প্রধানমন্ত্রীর দূরদর্শিতা এবং কূটনৈতিক কৌশল বলা যেতে পারে। তারপর আমরা দেখেছি মোদী সরকার ভারতবর্ষের ভারতীয়দের নিরাপত্তা শুধু ভারতবর্ষের নয়, আমরা এই যুদ্ধের সময় যেমন দেখলাম আমাদের অ্যান্টি মিসাইল যে সিস্টেম, সেটাতে আমরা পাকিস্তানে সমস্ত কিছু ধ্বংস করে দিলাম, কিন্তু পাকিস্তানের একটা মিসাইলও আমাদের ভারতের মাটি ছুঁতে পারলো না, ভারতের কোনো ক্ষতি করতে পারলো না। এটা যেমন আমাদের দেশের মানুষদেরকে যেমন মোদীজি রক্ষা করলো, ঠিক তেমন আমরা এর আগে বিভিন্ন সময় দেখেছি। যেমন আমরা ইউক্রেনে যখন যুদ্ধ বাঁধল, অপারেশন গঙ্গা চালিয়ে তিনি ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার করলেন, ভারতীয়দের কোনো ক্ষতি হতে দিলেন না। আমরা দেখেছি পাকিস্তানে যখন তালিবানের দখল হলো, তখন তালিবান থেকে অপারেশন দেবী শক্তি নাম দিয়ে মোদী সরকার সমস্ত তালিবান আফগানিস্তানের ভারতীয়দেরকে উদ্ধার করলো। আমরা কোভিডের সময় দেখেছি বন্দে ভারত মিশন মোদীজি চালু করেছিলেন এবং বিশ্বের যে যে জায়গায় কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল, ভারতীয়রা সমস্ত গাড়ি ঘোড়া যোগাযোগ প্লেন ফ্লাইট সব বন্ধ করে দেওয়ায় সমস্ত দেশ যখন বিশ্ব যখন সংকটের মধ্যে আছে, সেই সময় বন্দে ভারত মিশনের মাধ্যমে লক্ষ লক্ষ ভারতীয়কে নিরাপদে ভারতে ফিরিয়ে এনেছিলেন। এছাড়া আমরা দেখছি 3-4 বছর ধরে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, যখন যুদ্ধ শুরু হয় তখন রাশিয়া এবং ইউক্রেনে বহু ভারতীয় আটকে পড়েছে এবং তারা শুধু ভারতের পতাকা হাতে ধরে সেই যুদ্ধের থামিয়ে দিয়েছিল সাময়িকভাবে এবং ভারতীয়দেরকে উদ্ধার করার জন্য সময় দিয়েছিল দুটো দেশে, রাশিয়া এবং ইউক্রেন। এটা একটা বড় কূটনৈতিক জয়, বিদেশ নীতিতে জয়, সাফল্য আমাদের। আমরা এতদিন দেখতাম স্বাধীনতার পর থেকে ভারতবর্ষের প্রায় 96টা জেলা নকশাল অধ্যুষিত, সেখানে প্রতিনিয়ত নকশালি অ্যাক্টিভিটি চলছিল, সাধারণ মানুষকে মেরে দেওয়া হচ্ছিল। এরা সন্ত্রাসবাদী কার্যকলাপ থেকে কম কিছু নয় এবং এই নকশালীরা ভারতের সেনার উপরও বহুবার আক্রমণ করেছে, বহু সেনাকে তারা হত্যা করেছে। সেই নকশালীদের ঘটনায়, নকশালী কার্যকলাপের ঘটনায় প্রায় 70% হ্রাস করিয়েছে মোদী সরকারের কঠোর নীতি এবং নিরাপত্তা বাহিনীর সক্রিয়তা। আমরা আজকে দেখেছি নকশাল প্রভাবিত জেলার সংখ্যা একদম কমে এসেছে, নেই বললেই চলে। যে সামান্য কিছু আছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কথা দিয়েছেন যে আগামী কয়েক মাসের মধ্যে নকশাল মুক্ত ভারতবর্ষের সমস্ত জেলাকে ঘোষণা করবে। আমরা বিশ্বের 4র্থ অর্থনীতিতে উঠে এসেছি। যখন কংগ্রেস সরকারের অবসান হওয়ার পর মোদী সরকারের গঠন হলো আমাদের বিজেপি সরকার 2014 সালে, সেই সময় ভারতবর্ষ অনেক পিছনে ছিল অর্থনীতিতে। আজকে আমরা এই জিডিপিতে প্রায় রিসেন্টলি আমরা দেখেছি 4র্থ স্থানে উঠে এসলাম। পঞ্চম ছিল 2024-এর ঘটনা, যে 2024-এর লোকসভা ইলেকশনের আগে পর্যন্ত আমরা কিছুদিন আগেই সবাই জানি যে 4র্থ স্থানে উঠে এসেছি এবং আমাদের লক্ষ্য আগামী 2 বছরের মধ্যে আমরা 3য় স্থানে পৌঁছাবো, খুব দ্রুত পৌঁছবো। সেই লক্ষ্যে মোদী সরকার কাজ করে চলেছে। আমরা সবচেয়ে যেটা আমি একটু আগেও বলছিলাম, ডিজিটাল ইন্ডিয়া, মোদীজি যখন ডিজিটাল ইন্ডিয়ার কথা বিভিন্ন বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন সভায় তিনি বলতেন, তখন আমরা
দেখতাম বিরোধীরা আমাদের দিকে বলতেন যে দেশে মানুষ খেতে পায় না, হাতে মোবাইল কেনার পয়সা নেই, তারা কিভাবে ডিজিটাল ইন্ডিয়া করবে, ডিজিটাল লেনদেন করবে। কিন্তু অবাক করার বিষয়, শুধু ভারতবর্ষে নয়, বিশ্বের যত লেনদেন হয় অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে, ইউপিআই ট্রানজেকশনের মাধ্যমে, তার 49% ভারতীয়রা ভারতে হয়। বিশ্বের সমস্ত লেনদেনের 49% ডিজিটাল লেনদেন ভারত থেকে হচ্ছে। এটা আমাদের কাছে গর্বের। এবং মোবাইল ব্যবহারকারীর সংখ্যাও 116 কোটি ছাড়িয়েছে। 2014 সালে মোবাইল ডেটার দাম প্রতি জিবি 308 টাকা ছিল, যা 97% কমে 2022 সালে দাঁড়িয়েছে 9.34 টাকা। মানে যেটা 2014 সালে আগে ক্ষমতায় আসার আগে আমরা জানতাম, যারা বিভিন্ন কোম্পানির সিম ব্যবহার করতাম, আমরা সবাই জানতাম তখন একটা কয়েক কেবি ছবি ডাউনলোড করতে গেলে আমাদেরকে হিসাব করতে হতো যে 1 জিবি ডেটা রিচার্জ করেছি আমি 300 টাকা দিয়ে, আমাকে 1 জিবি ডেটাতে বা 2 জিবি ডেটাতে আমাকে 1 মাস চালাতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে 5G দৌলতে যেমন আনলিমিটেড ডেটা দিচ্ছে বিভিন্ন কোম্পানি, ঠিক তেমনটাই আমরা দেখেছি 4G নেটওয়ার্কের অধীনে 2 জিবি, 1.5 জিবি, 1 জিবি পার ডে ডেটা আমরা ব্যবহার করছি, তার থেকেও কম মূল্য। যে মূল্যটা আমরা 1 জিবির জন্য দিতাম 2014 সালের আগে, সেই টাকা এবং যে খরচ ছিল পার মিনিট কলে, এখন কোনো মিনিট কলের হিসেব আমাদের ভুলে গেছে। এই প্রজন্মের মানুষ তো ভুলে গেছে। মোদী সরকার 11 বছর হলো, 11 বছরে মানে এই 2025 সালে যে নতুন ভোটারটা আমাদের ভোট দেবে, নতুন ভোটার আমাদের ভারতের, সেই ব্যক্তিটার 2014 সালের আগে বয়স কত ছিল? 7 বছর। মানে একটা বালক ছিল, শিশু ছিল বলা যেত। 7 বছর বয়স যখন মোদী সরকার ভারতবর্ষে আসে, সেই ব্যক্তিটা কিন্তু এটা বুঝতে পারবে না যে তার জীবনে কি পরিবর্তন মোদী সরকার করে। কিন্তু আমরা যারা আছি, আমরা কিন্তু বুঝতে পারবো। আমরা সেই সময় ইন্টারনেট ব্যবহার করেছি, মোবাইল ব্যবহার করেছি এবং দেখেছি যে একটা ডেটা ব্যবহার করা শুধু নয়, একটা কল করতে গেলে কি পরিমাণ খরচ আমাদের করতে হবে। সেই আমাদের জীবন পদ্ধতিতে মোদীজি পরিবর্তন এনেছে। সেই সময় আমরা ব্যাংকের সঙ্গে মোবাইলে লিঙ্ক করতে গিয়ে ভয় পেতাম যে মোবাইলের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করবো, আমার টাকা হয়তো কেটে নেবে, 10 টাকা কেটে নেবে। আজকের দিনে দাঁড়িয়ে যে ব্যক্তিটা নতুন ভাবে ফার্স্ট টাইম তার ছাত্র জীবন শেষ করে নতুন জীবনে প্রবেশ করছে, সে ব্যবসা হোক, চাকরি হোক বা যাই হোক না কেন, সেই নতুন যুব সমাজ সেও আজকে গিয়ে নির্দ্বিধায় ব্যাংকে গিয়ে সবার আগে বলছে আমি ইউপিআই লিঙ্ক করবো আমার অ্যাকাউন্টকে, কি করতে হবে, গিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খুলছে। সে সময় গিয়ে আমরা অ্যাকাউন্ট খুলতে ভয় পেতাম, ব্যাংকে যেত না, বাড়িতে ক্যাশ টাকা জমিয়ে রাখতো, চুরি হতো বা ঘরে আগুন ধরতো, সেই টাকা নষ্ট হয়ে যেত, তার ক্ষতিপূরণ পাওয়ার কোনো ব্যাপার ছিল না। কিন্তু আজকে দাঁড়িয়ে সমস্ত টাকায় মানুষ ব্যাংকে রাখছে। ব্যাংকে লাইন দিতে হতো 1 তারিখ থেকে বিভিন্ন পেনশন, ভাতা, স্যালারি বা বিভিন্ন লেনদেনের জন্য আমাদেরকে ব্যাংকে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে আমাদের মূল্যবান সময়, যে সময় আমি আমার কর্মজীবনে দিলে আরো বেশি অর্থ উপার্জন করতে পারবো, সেই সময়টা আমাদের ব্যাংকে লাইনে কেটে যাবে। সেই জীবনের পরিবর্তন হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে মোদী সরকারের এই ধরনের পদক্ষেপের জন্য আমূল পরিবর্তন আজকের দিনে হয়েছে, সেটা প্রমাণিত এবং সমস্ত ভারতীয় নাগরিক সেটা জানে। তাই বারবার তৃতীয়বার মোদী সরকারকে মানুষ ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। আমরা দেখেছি ব্যবসা ক্ষেত্রে অনেক সুবিধা করেছে। আগে একটা নতুন কলকারখানা খুলতে গেলে অনেক রকম পারমিশন নিতে হতো, তার জন্য অনেক সময় লাগতো। বিভিন্ন নীতির পরিবর্তন করেছে, যাতে অনলাইন ব্যবস্থা চালু করেছে, সমস্তটাই অনলাইন করাতে যে মাঝপথে যে অনেক টাকা বা বেআইনি ভাবে অনেকে টাকা চাওয়া অবৈধভাবে, এবং একটা ব্যবসা শুরু করতে গেলে, একটা কলকারখানা চালু করতে গেলে যে পরিমাণ সময় ব্যয় হতো, অর্থ ব্যয় হতো, সেটা অনেক সহজলভ্য করেছে, অনেক ডিজিটালাইজ করে দেওয়ার জন্য, সহজে অনলাইন আবেদনের মাধ্যমে এবং পদ্ধতি অনেক সরল করার জন্য আজকে মানুষের ব্যবসা করা অনেক সুবিধা হয়েছে। তারা খুব সহজভাবেই মোদী সরকার পুরো ভারতবর্ষ জুড়ে বিভিন্ন কোম্পানিগুলোকে খুব সহজেই কলকারখানা খোলার জন্য সুবিধা করে দিয়েছে, যেটা চীন বা অন্যান্য উন্নতশীল দেশগুলোতে আছে। খুব অল্প সময়ের মধ্যে সেখানে বিভিন্ন কোম্পানি তারা ব্যবসা শুরু করতে পারে। খুব সহজে তাদেরকে সরকার আলাদাভাবে সহযোগিতা করে যাতে তাদের কোনো অসুবিধা না হয়। এতদিন পর্যন্ত কি ছিল, কংগ্রেস সরকার বা এই রাজ্য সরকারের ক্ষেত্রেও আপনারা যদি দেখেন, সামান্য রেল ব্রিজ, নসিপুর রেল ব্রিজ আমাদের লোকাল ইস্যু, সেই নসিপুর রেল ব্রিজ শুধুমাত্র জমি জটের কারণে
14 বছর পিছিয়ে গেছিল। 14 বছর মানে একটা জেনারেশন পিছিয়ে গেছিল। 14 বছর আগে যদি নরসিংপুর রেল ব্রিজ চালু হতো তাহলে আমাদের কত উন্নত হতো, এখানে পর্যটন শিল্পের উন্নত হতো, এখানকার মানুষের জীবনযাপন পদ্ধতি উন্নত হতো। অনেক আপনার কথাই দেশের তো আমরা দেখছি যে এই রাজ্য সরকারেরও জমি নীতির কারণে আমরা দেখেছি যে একটা সামান্য রেলের প্রজেক্ট, যেটা সাধারণ জনগণের প্রজেক্ট, সাধারণ জনগণের জন্য করা হয়েছিল, তো সেটার সঙ্গে সরাসরি মুর্শিদাবাদ জেলার মানুষের স্বার্থ জড়িয়েছে, মুর্শিদাবাদের শহরের মানুষের স্বার্থ জড়িয়েছে। সামান্য সরকারের ভুলের জন্য, ভুল নীতির কারণে আমরা পিছিয়ে গেছি 14 বছর। মোদী সরকার ক্ষমতায় আসার পরে 14 সালে আমরা পারিনি করতে, কারণ এখানে আমাদের কোনো প্রতিনিধি ছিল না। ভারতীয় জনতা পার্টির ভোট পার্সেন্টেজও কম ছিল এবং আমাদের জনপ্রতিনিধিও তেমন ভাবে এখানে ছিল না। কিন্তু 2014 সালের পরে প্রথম আমরা 2021 সালে আমরা এই বিধায়ক পেয়েছি এখানে মুর্শিদাবাদে, এবং বিধায়ক পাওয়ার পর উনি নিজের উদ্যোগে এই যে জমি জট কাটানোর জন্য তিনি জমিদাতাদের সঙ্গে দেখা করেছিলেন। তারপর তিনি নিজে সেই জমিদাতাদের কিছু সঙ্গে নিয়ে ডিআরএম এবং জিএম এর সঙ্গে দেখা করেছিলেন, এবং পরবর্তীতে তাদের সই করা পত্র নিয়ে তিনি সরাসরি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে দেখা করেন, এবং পরবর্তী তার ফলস্বরূপ আমরা দেখেছিলাম বন্ধ হয়ে যাওয়া ফাইল, বন্ধ হয়ে যাওয়া কাজ, যে কাজে কোনো বাজেট পাস করা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল, অর্থ বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই প্রজেক্টকে বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের উদ্যোগে এবং আমাদের বিজেপি সরকারের উদ্যোগে আমরা কত দ্রুত সেই কাজ কমপ্লিট করতে দেখেছি, এবং তার মধ্যে ট্রেন চলাচল করছে সেটাও আমরা দেখেছি। এটা আমি একটা উদাহরণ দিলাম যে জমি জটটা একটা উদাহরণ, এরকম অনেক জায়গা আছে। কেন শিল্প আসছে না পশ্চিমবঙ্গে? কারণ এই নীতি যে রাজ্য সরকারের, তারা সব জায়গাতেই কাটমানি চায়। কোনো শিল্পপতি এলে আগে তাকে কাটমানি দিতে হবে সরকারের বিভিন্ন নেতা মন্ত্রীদেরকে, তবেই তারা সেখানে গিয়ে প্রথমে জমি পাবে। জমি পাওয়ার পর বিভিন্ন দপ্তরে যেতে হবে, বিভিন্ন ডিপার্টমেন্টে এনওসি নিতে হয়, সেই ডিপার্টমেন্টে গেলে সেই ডিপার্টমেন্টের অফিসারদেরকে কাটমানি দিতে হবে। তো এই ধরনের পদ্ধতি থাকলে একটা দেশ কখনো এগোতে পারে না, কখনো এখানে শিল্প আসবে না, কলকারখানা হবে না, আর বেকার সমস্যার সমাধানও হবে না। তো এর জন্য মোদী সরকার ভেবেছে, এবং যেখানে যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে সেখানে সেখানে তো এর নীতি, এই নীতিগুলো অবলম্বন করেছে, এবং মোদী সরকার সেই জায়গায় সহজলভ্য করেছে, ডিজিটালাইজ করেছে, অনলাইন অ্যাপ্লিকেশন পদ্ধতি চালু করেছে, যাতে কেউ কাটমানি চাইতে পারে না, যাতে সরাসরি সরকারের কাছে এই বিষয়গুলো সম্পর্কে তথ্য থাকে সরকারের কাছে। তো তার জন্য আমরা দেখেছি, যেমন মোদীজি যখন মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটে, আমরা গুজরাটকে বলতাম সব একটা ডিজিটাল গুজরাট তৈরি করেছে, বিকাশশীল গুজরাট তৈরি করেছে। আমরা তারপর থেকে কিন্তু মোদীজির নামটা উঠে এসেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মুখ হিসেবে। তো গুজরাটে তিনি করে দেখিয়েছেন রাজ্যে থাকাকালীন, কেন্দ্রে কংগ্রেসের ইউপিএ সরকার ছিল, তা সত্ত্বেও মোদীজি মুখ্যমন্ত্রী থাকাকালীন সেই রাজ্যটাকে কিভাবে উন্নয়নশীল রাজ্য, বিকাশশীল রাজ্যে পরিণত করেছিলেন, সেটা আমরা সবাই দেখেছি। ঠিক তেমনটাই এখনো কেন্দ্রে মোদী সরকার আর থাকা সত্ত্বেও সেই কাজের বাধা সৃষ্টি করছে এই রাজ্যে, আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার থাকার কারণে। তাদের এই কাটমানি নীতি জন্য কোনো শিল্প আসছে না, কোনো কলকারখানা হচ্ছে না, আর সেই কারণে আমাদেরকে পিছিয়ে পড়তে হচ্ছে। আমরা কৃষকদের কথা আমরা দেখেছি, কৃষক সম্মান নিধির মাধ্যমে প্রতি বছর 12,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাদের মোবাইলে মেসেজও যাচ্ছে, টাকা ঢোকার মেসেজও যাচ্ছে, এবং কি বিষয়ে সেই টাকা ঢুকছে সেটাও জানিয়ে দেওয়া হচ্ছে, এবং সেটা অনলাইন। সবচেয়ে বড় ব্যাপার যে এই যোজনাগুলো কংগ্রেস সরকারের সময় কি ছিল, কংগ্রেস সরকারের সময় সমস্ত যোজনার টাকা ভায়া হয়ে আসে তার নেতাদের মাধ্যমে। প্রথমে হয়তো রাজ্য সরকারকে দিল, রাজ্য সরকার সেই টাকা দিল তার বিডিও লোকাল লেভেলে, পৌরসভার ক্ষেত্রে চেয়ারম্যানের মাধ্যমে, পঞ্চায়েতের ক্ষেত্রে পঞ্চায়েত প্রধান বা জেলা পরিষদের মাধ্যমে, এভাবেই হতো। এবং সেই টাকার ভাগ হতে 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 একটা ছোট্ট অ্যামাউন্ট এসে মানুষের কাছে পৌঁছতো, বাকিটা দুর্নীতিতে মধ্যস্থতাকারী সেই দালাল চক্র আর নেতা মন্ত্রীরা সেগুলো আত্মসাৎ করে। কিন্তু মোদী সরকার সেখানেও এই ডিজিটালাইজের জন্য সেই দুর্নীতি কমিয়ে দিয়েছে। কিভাবে কমিয়েছে আমরা দেখলাম, এই টাকা সরাসরি সেই বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে ঢুকেছে,
সরাসরি ঢুকছে। আর সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা। কেন অ্যাকাউন্টে ঢুকবে, তাকে দিতে হবে, সেই কাটমানি খাবে, তারপর বাকিটা দেবে। যেমনটা 100 দিনের কাজের ক্ষেত্রে হয়েছে। 100 দিনের কাজের টাকাও তারা লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছে। আপনারা নিজেরা সাংবাদিকরা এর আগে দেখিয়েছেন বিভিন্ন চ্যানেলে যে পুকুর না খনন করেই দেখানো হয়েছে জায়গাটা পুকুর খনন করা হয়েছে এবং 100 দিনের টাকা তুলে নেওয়া হয়েছে। পরবর্তীতে মোদী সরকার যখন অনলাইনে সরাসরি টাকা দেওয়া শুরু করলো এই 100 দিনের ক্ষেত্রেও, তখনও তারা দুর্নীতি করার চেষ্টা করেছে। তারা সেই ব্যক্তিদেরকে বলছে আপনার কাজ করতে হবে না, আপনার নামে আমি 100 দিনের কার্ড করে দিচ্ছি, আপনার অ্যাকাউন্টে যে টাকা ঢোকাবো আমরা, আপনি 5000 রেখে বাকিটা আমাদের দিয়ে দেবেন। এটাও করেছে তৃণমূলের নেতা কর্মীরা, আমরা দেখেছি। এবং সেই কারণে 100 দিনের কাজের টাকা যখন কেন্দ্র হিসেব চাইলো, যখন দুর্নীতি ধরা পড়লো, বন্ধ করে দিল, তখন তারা ভুল বোঝালো আবার মানুষকে যে 100 দিনের টাকা কেন্দ্র বন্ধ করে দিই। কেন বন্ধ করে দিয়েছে সেটা বলছে না তারা। কত পরিমাণ লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে সেটা তারা বলছে। আমরা দেখলাম মোদিজি ডিজিটালাইজ করেছে রেশন ক্ষেত্রেও। আগে আমরা দেখতাম একটা মানুষের 3টে-4টে করে রেশন কার্ড, সেই ব্যক্তি জানেই না। কেন্দ্রের কাছে সেই রেশন কার্ড সাবমিট করে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। তার দায় তাদের খাদ্যমন্ত্রী জেল খাটছে, জ্যোতিপ্রিয় মল্লিক, আমরা সবাই জানি। ফলস রেশন কার্ড দেখিয়ে তারা লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছে। এমনকি যে মারা যেত তার রেশন কার্ড বন্ধ করা হবে না, সেই রেশনটাও তারা তুলে খেত। আজকের দিনে দাঁড়িয়ে ডেথ সার্টিফিকেট পাবে না রেশন কার্ড না জমা দিয়ে, রেশন মারা যাওয়ার পর সারেন্ডার সার্টিফিকেট দেখাতে হচ্ছে। আধার লিঙ্ক না থাকলে রেশন পাচ্ছে না তারা। এমনকি তাদের মোবাইলে পর্যন্ত মেসেজ আসছে, যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আধার কেওয়াইসির মাধ্যমে রেশন নেওয়ার জন্য অ্যাপ্লাই করছে, কত কেজি গম, কত কেজি চাল পাবে সেটা পর্যন্ত তাদের মোবাইলে, লিঙ্ক মোবাইলে মেসেজ দিচ্ছে। তা ডিজিটাল পদ্ধতি হওয়াতে এই যে আগে যে মানুষগুলো রেশন পেত না, আপনারা সাধারণ মানুষের কাছে জানতে চাইবেন যে 2014 সালের আগে আপনারা কেমন চাল পেতেন, চালের কোয়ালিটি কেমন ছিল, গমের কোয়ালিটি কেমন ছিল, আটার কোয়ালিটি কেমন ছিল, আর আপনাদের মাথা পিছু যে 5 কেজি অ্যালট হতো সেটা কি তখন পেতেন? পুরোপুরি পেতেন না? বলতো ডিলাররা বলতো যে এই মাসে আসেনি, কম এসছে, এই মাসে আপনাকে 2 কেজি দেওয়া হবে, আপনাকে 1 কেজি দেওয়া হবে। এক একটা রেশন ডিলার এক এক রকম অজুহাত দিত। আজকের দিনে দাঁড়িয়ে আর অজুহাত চলে না, কারণ মোবাইলে মেসেজ ঢুকে যাচ্ছে। আর আধার কার্ড লিঙ্ক না থাকলে রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে। তো আমাদের জীবনযাপনের পরিবর্তন এসছে, প্রত্যেকটা সাধারণ গরিব মানুষের জীবনে পরিবর্তন এসছে মোদী সরকারের জন্য, এই ধরনের নীতির জন্য। আমরা শুধু কৃষি ক্ষেত্রেই নয়, আমরা দেখেছি নারী শক্তি, নারী বন্ধন আইন, নারী শক্তি বন্ধন আইন মোদী সরকার চালু করেছে। এখানে মাতৃকালীন ছুটি 26 সপ্তাহ বাড়ানো হয়েছে। 10 কোটির বেশি নারী, 90 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছে। আমরা দেখেছি 3 কোটি লক্ষপতি দিদি তৈরির লক্ষ্য স্থির করা হয়েছে। মুদ্রা যোজনার অধীনে 35.38 কোটি মহিলাকে 14.72 লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অধীনে 3.98 কোটি গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য 18,553 কোটি টাকা বিতরণ করা হয়েছে। এটা মোদী সরকারের আমলে হয়েছে। এবং আমরা দেখেছি যে বিধানসভা, লোকসভার আগামী নির্বাচন থেকে শুরু হবে 33% আসন সংরক্ষিত করা হয়েছে, যেটা ছিল না। মানে এর পরবর্তী লোকসভা, বিধানসভা নির্বাচনগুলোতে আমরা এই আইন লাগু যখন হবে, অলরেডি আমরা দেখেছি এই আইন সংসদে পাস হয়েছে, রাজ্যসভায় এবং লোকসভায়, এবং এই আইন যখন লাগু হবে আগামী নির্বাচন থেকে, তখন আমরা দেখতে পাবো আমরা লোকসভা, বিধানসভায় 33% নারীকে, মহিলাকে, তাদেরকে এই বিধায়ক, বিধায়িকা হিসাবে বা সাংসদ হিসাবে আমরা দেখতে পাবো, যেটা নারীদের সম্মান দেওয়া হয়েছে। মহিলারা এখন স্থায়ী কমিশনের মাধ্যমে সেনাবাহিনীতে সুযোগ পাচ্ছেন, যেটা আগে ছিল না বললেই চলে, একদম কম ছিল। সেনা স্কুল এবং জাতীয় প্রতিরক্ষা একাডেমিতে নারীদের যোগদানের পথ খুলে গেছে। প্রথমবারের মতো এলওসিতে বন্দুকধারী মহিলা মোতায়েন করা হয়েছে। বর্তমানে ভারতে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মহিলা পাইলট রয়েছেন এবং বিজ্ঞান, প্রযুক্তি, কৌশল, গণিত এর অর্ধেক স্নাতক নারী। এই বিভাগগুলোতে স্নাতকোত্তর স্থানে অর্ধেকের বেশি নারী। তো এই বিষয়গুলো সত্যি লক্ষণীয়
এবং আমরা দেখেছি স্বাস্থ্যক্ষেত্রে, আমরা কোভিডের সময় দেখেছি নিজের দেশে কোভিড ভ্যাকসিন তৈরি করে যেমন বিনামূল্যে নিজের দেশের মানুষদেরকে বাঁচানো হয়েছে, ঠিক তেমনটাই আমাদের দেশের বন্ধু দেশ সহ বহু দেশকে এই কোভিড ভ্যাকসিন সাপ্লাই দিয়ে মোদী সরকার তাদের পাশে দাঁড়িয়ে সেই দেশের মানুষদেরকে রক্ষা করতে তাদের সহযোগিতা করেছে। আমরা সেটাও দেখেছি। আমরা দেখেছি আগে এইমস, যে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা, কেন্দ্র সরকারের যে হসপিটাল যেখানে সব ধরনের চিকিৎসা, আধুনিক চিকিৎসা সেখানে আমরা গ্রহণ করতে পারি, পশ্চিমবঙ্গে একটাও ছিল না। মোদী সরকার আসার পর পশ্চিমবঙ্গে প্রথম কল্যাণীতে এইমস চালু হয়, যেখানে প্রতিদিন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ আধুনিক চিকিৎসা পাচ্ছে, উন্নত চিকিৎসা পাচ্ছে, এবং সেই সংখ্যা 23-এ দাঁড়িয়েছে, সেই সংখ্যা বেড়ে 23-এ দাঁড়িয়েছে। এবং নতুন 8টি IIM, 7টি নতুন IIT মোদী সরকার আসার পর ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে চালু হয়েছে। এবং আমরা দেখেছি 490টি বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে, নতুন 490টি বিশ্ববিদ্যালয় নতুন মোদী সরকারের আমলে চালু হয়েছে। কৌশল বিকাশ যোজনা এবং স্টার্ট আপ ইন্ডিয়া, কৌশল বিকাশ যোজনায় আমরা দেখেছি যুব সমাজ তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর কোন ক্ষেত্রে যাবে, সবাই তো আর শিক্ষক হবে না, অত টিচারের প্রয়োজন নেই, তাহলে বাকিরা কোথায় যাবে? তাদেরকে তো প্রযুক্তিগত উন্নত হতে হবে, তাই তাদেরকে স্টার্ট আপ ইন্ডিয়া বা প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, এবং প্রশিক্ষণের সময় সরকার তাদের ট্রেনিং এর সময় তাদের খরচ দিয়েছে এবং তাদের সার্টিফিকেট দিয়েছে, এবং এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে তারা নিজের ব্যবসা তৈরি করতে শুরু করেছে। অনেক নতুন স্টার্ট আপ ইন্ডিয়ার সুবিধাকে কাজে লাগিয়ে, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার লোনকে কাজে লাগিয়ে বহু সাধারণ ঘরের মানুষ, মধ্যবিত্ত ঘরের মানুষ তারা নতুন নতুন বিজনেস তৈরি করেছে, নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে তুলেছে। এই বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি। এবং আয়ুষ্মান ভারত যোজনা, প্রায় 40 কোটি স্বাস্থ্য বীমা কার্ড দেওয়া হয়েছে গরিব মানুষদের, 40 কোটি স্বাস্থ্য বীমা কার্ড। কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই যে আয়ুষ্মান ভারতের সুবিধা থেকে আমাদের এই দেশের, এই রাজ্যের 10 কোটি মানুষকে উনি বঞ্চিত রেখেছেন। কারণ আয়ুষ্মান ভারতের জন্য আমরা জানি আমাদের বিধায়কের কাছে প্রায় দিন ক্যান্সারের আক্রান্ত এই মুর্শিদাবাদের বহু মানুষ আসে, তারা বলে যে আমার তো স্বাস্থ্যসাথী কার্ড আছে রাজ্য সরকারের, আমরা মুম্বাই যাচ্ছি ট্রিটমেন্ট করাতে, কিন্তু ওরা বলছে এই কার্ড হবে না, ওরা চাইছে আয়ুষ্মান ভারত কার্ড, ওই কার্ড আমরা কোথায় পাবো? তখন তারা কি করছে, একটা ক্যান্সারের ট্রিটমেন্ট 4 লাখ 5 লাখ তো মিনিমাম খরচ, স্বাস্থ্যসাথী কার্ডেও হবে না, তাহলে সেই গরিব মানুষটা ক্যান্সার ট্রিটমেন্ট না করতে পেয়ে মারা যাবে। কি হচ্ছে তখন? সেই গরিব মানুষটা তার জমি বাড়ি শেষ সম্বলটুকু বিক্রি করে দিয়ে তার পরিজনকে বাঁচানোর জন্য ট্রিটমেন্ট করাচ্ছে, নিঃস্ব হয়ে যাচ্ছে। একটাই কারণ, তাদের কাছে আয়ুষ্মান ভারতের কার্ড নেই। আমরা হয়তো কিছু কিছু অ্যাপ্লাই করছি প্রধানমন্ত্রীর কাছে তার ফান্ডের জন্য, কিন্তু তারও কিছু রেস্ট্রিকশন থাকে, সবাই সেক্ষেত্রে সে উপকার পাচ্ছে না। কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ড থাকলে 5 লক্ষ টাকা পর্যন্ত যে কোনো জায়গায় ট্রিটমেন্ট করাতে পারবে, ভারতবর্ষের যে কোনো জায়গায়। এই সুবিধা থেকে বঞ্চিত করছে একমাত্র মমতা ব্যানার্জি। এই ধরনের বহু যোজনা আছে, বহু লাভ আছে, যেগুলো ভারতবর্ষের সব মানুষ পাচ্ছে, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষরাও পাচ্ছে। আমরা লাস্ট বাজেটে দেখেছি যে মধ্যবিত্ত মানুষরা কিভাবে উপকৃত হয়েছে। 12.75 লক্ষ টাকা পর্যন্ত যার ইনকাম বছরে, তাকে কর মুক্ত করা হয়েছে। সবচেয়ে লাভ হয়েছে এই মধ্যবিত্ত মানুষের। এই ধরনের বহু প্রকল্প উনি এনেছেন এবং ভারতবর্ষকে গরিব মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত, নারী, যুব সবার জন্য উনি ভেবেছেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ভেবেছেন। এবং সেই দেশের মানুষের কথা যেমন তিনি ভেবেছেন, একই সঙ্গে বিদেশ নীতিতে ভারতবর্ষকে স্ট্রং করেছেন এবং বিদেশের কাছেও ভারতবর্ষকে উচ্চ স্থানে তুলে ধরার চেষ্টা করেছেন। বিদেশ নীতিতে সফল হয়েছেন। সবচেয়ে সফল যদি প্রধানমন্ত্রী আমরা দেখি বিদেশ নীতিতে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী মোদীজি। আর সেই মোদীজির 11 বছর পূর্তিতে আমরা শপথ নেব যে আগামী যে 100 বছর পূর্তি উদযাপন করতে চলেছে আমরা 2037 সালে, সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা ভারতবর্ষকে শক্তিশালী দেশ বানাবো,
এবং ভারতবর্ষের প্রতিটা নাগরিকের কাছে আমাদের অনুরোধ থাকবে যে তারা এই ধরনের সরকারের পাশে থেকে আমাদের দেশভক্তি চিন্তাধারাকে সামনে রেখে মোদিজির যে 11 বছরের সফল কাজ, যার সমস্ত কাজের মধ্যে সেবাভাব আছে, এবং তার সঙ্গে সহযোগিতা করে আমরা এগিয়ে যাব, দেশকে আরো শক্তিশালী করব, মজবুত বানাবো এবং ভারতবর্ষকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে বসাবো। প্রশ্ন আছে? আরেকটা হচ্ছে তো ৭৮,০০০ টাকা দিচ্ছি যেটা 11 বছরে বলতে গেলে এইটুকু সাংবাদিক সম্মেলন লাইভ করতে হতো। আপনি বলছেন যে পশ্চিমবঙ্গ বঞ্চিত হচ্ছে মমতা ব্যানার্জির কারণে, বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে, আর একদিকে বলছে যে তৃণমূল উন্নয়ন করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলছে ঠিক ক্ষেত্রে আমরা বিভিন্ন খবর করতে গিয়ে দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে এক হচ্ছে আর। এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে সাংবাদিক সম্মেলনে বলছিলেন যে ওভারলোড গাড়ি চলবে না, তার সত্ত্বেও অহরহ ওভারলোড গাড়ি চলছে, যেখানে পুলিশ মন্ত্রী হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। পুলিশের এই যে অবমাননা মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর প্রতি, কি বলবেন এটা? দেখুন, উনি বলছেন এক, করছেন এক। এটা আপনারা সাংবাদিকরা তো দেখছেন প্রতিদিন যে উনার কথার সঙ্গে কাজের কোনোদিনই মিল নেই। আর বিকাশ আর উন্নয়ন এটার সঙ্গে তৃণমূল সরকারের দূর পর্যন্ত কোনো মিল নেই। কারণ ওরা কেন্দ্র সরকারের পাঠানো যে টাকা, সে গ্রামীণ ক্ষেত্রে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বলুন, আর প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, বা জল জীবন মিশন, যেটা ঘর ঘর জল পৌঁছাবে, সেই মিশনের যে টাকা বলুন, সমস্তটা কেন্দ্র সরকার দেয়, এটা তো আমরা জানি। কিছুটা একটা শেয়ার থাকে রাজ্যের, কিন্তু সেই টাকা মানুষের কাছে পৌঁছচ্ছে না কেন? সেই কাজ হচ্ছে না কেন? কেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর করতে গিয়ে সেই টাকার দুর্নীতি হয়ে যাচ্ছে? কেন এখনো পর্যন্ত এত টাকা দিয়ে দেওয়ার পরও কেন্দ্র জল জীবন মিশনের জল বাড়ি বাড়ি পৌঁছলো না? এই প্রশ্ন করুন, তারই তো উত্তর পাবেন। আর উনি পুলিশ মন্ত্রী থাকাকালীন কিভাবে একটা পুলিশকে তার মা বাপ, তার পরিবার নিয়ে মায়েদের অসম্মান করা হচ্ছে? উনি কি একটা কথা বলেছেন? উনি কি অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করেছেন? তার মানে উনি সমর্থন করছেন? এই ধরনের পুলিশ মন্ত্রী আমাদের দেশের জন্য কলঙ্ক, এবং এই ধরনের পুলিশ মন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। কারণ তারও অনেক কারণ আছে। সেই পুলিশ ফোন করলে আসে না, 500 হিন্দু বাড়ি ধুলিয়ানে পুড়িয়ে দেওয়া হলো। ধুলিয়ান শামশেরগঞ্জে 2 দিন ধরে অত্যাচার চালানো হলো। বিএসএফ কে এসে উদ্ধার করতে হচ্ছে সেই পরিবারের মানুষদের। আপনারা সবাই দেখেছেন, সাংবাদিকরা প্রত্যেকটা মিডিয়া দেখিয়েছে সেটা। পুলিশ কোথায় ছিল? সবাই প্রশ্ন করেছে ওই এলাকার পুলিশ। পুলিশ মন্ত্রী কি করেছেন? পুলিশ মন্ত্রী সেই পুলিশদের বিরুদ্ধে কোনো স্টেপ নিয়েছেন? 1 মাস পর কাউকে অন্য জায়গায় ট্রান্সফার করছে, এটার কোনো মূল্য নেই। সেই বাড়ির যে ক্ষতিগুলো হয়ে গেল, 2 জন হিন্দু মারা গেল, সেগুলো কি ফিরিয়ে দিতে পারবেন? পুলিশ মন্ত্রীর যে দুর্বলতা, বা তাদের কোনো একটা জাতির প্রতি, কোনো একটা ধর্মের প্রতি দুর্বলতা, ভোট ব্যাংকের রাজনীতির জন্য, সেটা বাংলার মানুষ বুঝে গেছে। তারা দুর্নীতি ছাড়া, তোষণবাদ ছাড়া কিছু চেনেন না। উনি অনুব্রতের বিরুদ্ধে কেন স্টেপ নিতে পারবেন না? তার কারণ তার পার্টির 70% ফান্ড ওই বীরভূমের বালি কয়লা থেকে আসে, আর সেটা অনুব্রত ভায়া আসে, তাই তিনি পারছেন না। এটা তো একদম বাস্তব, এটা বাংলার প্রত্যেকটা মানুষ জানে। আর দুর্নীতির কথা বলছে, সুশাসনের কথা বলছে, ওটা পারবেন না। কেন্দ্র সরকারের একটা দুর্নীতি দেখাতে পেরেছে? কোনো বিরোধীরাও বলতে পেরেছে যে মোদী সরকার এই দুর্নীতিটা করেছে? প্রমাণ করা তো পরের বিষয়। মুখে কোনো আছে? 2014 সালের আগে কি ইস্যু ছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে? কয়লা কেলেঙ্কারি, 2G কেলেঙ্কারি, সত্যম কেলেঙ্কারি লিস্ট বলতে গেলে 1 দিন লাগে কংগ্রেসের। আর মোদী সরকারের আমলে ওই ইস্যুটা নেই, গায়েব, কোনো দুর্নীতি নেই। আর দুর্নীতির অপর নাম মমতা ব্যানার্জি। আপনারা দেখছেন 26,000 শিক্ষককে নিয়ে কি হলো, আরো আছে সামনে প্রাইমারির 70,000 শিক্ষক। প্রকাশ্যে স্বীকার করছে, তারা তো স্বীকার করছে যে আমরা চুরি করেছি,
এখানে একরকম স্বীকারই করে নিচ্ছে মমতা ব্যানার্জি। কারণ 26,000 চাকরির মধ্যে অযোগ্য যোগ্য পার্থক্য করার কথা তারা যখন বলছে, তার মানে অযোগ্যদের ওনারা পয়সা নিয়ে চাকরি দিয়েছেন, এটা তো ওনারা এক প্রকার স্বীকারই করে নিচ্ছে। তাদের শিক্ষামন্ত্রী জেলে আছেন। তো সেই চোরের সরকারের দ্বিতীয়বার প্রমাণ করার দরকার নেই, মানুষ বুঝে গেছে, 26-এর জন্য মানুষ প্রস্তুত। ঘটনা হচ্ছে যখন 11 সালের পূর্বে যখন সিপিএম এই রাজ্যে রাজত্ব করত, তখন সিপিএম কে বলতো যে সিপিএম উন্নয়ন করছে না, করছে না, সেই কারণে ক্ষমতার আসনে নিয়ে এলো জনসাধারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজকের দিনে তবুও শুনতে হচ্ছে জনসাধারণকে যে সিপিএম তোমাদের কি দিয়েছে, আমি তো অনেক কিছুই দিচ্ছি। এই যে একটা বাক্য তুলে ধরছে যে আমি সিপিএম কত অত্যাচার করেছে, সিপিএম ভালো ছিল না বলেই তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিয়ে এসেছে। তা সত্ত্বেও জনসাধারণকে এত বঞ্চনার শিকার হতে হচ্ছে, কি বলবেন? দেখুন, 34 বছরে মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল, মানুষ তাদের ভোটাধিকার দিতে পারছিল না। আর সেই সময় মিডিয়া, প্রেস, এত ডিজিটাল মিডিয়া ছিল না, এত লোকাল মিডিয়া ছিল না, টিভি চ্যানেল কম ছিল, আর সেখানে সিলেক্টেড কিছু মিডিয়া ছিল যেগুলো মুখ বন্ধ করে রাখা হতো, তাদের সরকারের খবর, সরকারের পক্ষের খবর ছাড়া দেখানো যেত না, তাই সাধারণ মানুষ সবকিছু জানতে পারত। আর এখন ডিজিটাল মিডিয়া হয়েছে, তাই সবকিছু প্রকাশ্যে আসছে। সিপিএম এর 34 বছরের শাসনকাল একটা কলঙ্কিত অধ্যায় পশ্চিমবঙ্গবাসীর জন্য। এই সময়ে সিপিএম মানুষের মানসিকতার পরিবর্তন করেছে, শুধু দুর্নীতি নয়, মানুষের মানসিকতারও পরিবর্তন করে দিয়েছে। এই সিপিএম সরকার তাদের গণহত্যা চালিয়েছে, তারা বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড আমরা খবর পেয়েছি, গণহত্যা চালিয়েছে, মেরে মাটির তলায় পুঁতে দিয়েছে, কোনো খবর হয়নি, কোনো কেস হয়নি। ছেলেকে মেরে তার রক্ত দিয়ে ভাত মেখে তার মাকে খাইয়েছে, সে গল্প আমরা জানি। এই সিপিএম ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর, দেশের জন্য একটা ভয়ঙ্কর দল, যে দলটা কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগানকে সমর্থন দেয়, যারা স্বাধীনতা দিবসের দিন ভারতের স্বাধীনতাকে অস্বীকার করে নিজেদের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে না। এই কমিউনিস্ট পার্টিকে আলাদাভাবে বলার কিছু নেই, সেই জন্য ত্রিপুরা থেকে হারিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে হারিয়েছে, আগামী দিনে কেরলে টিকটিম করে জ্বলছে, সেটাও হারিয়ে যাবে। সিপিএম মানেই দেশ বিরোধী, সিপিএম মানেই পাকিস্তানের দালাল, চীনের দালাল। এই দলের সঙ্গে আমি অন্য কোনো দলের তুলনা করতে চাইছি, কিন্তু সিপিএম খারাপ ছিল বলেই তো তৃণমূলকে 11 সালে মানুষ ভোট দিয়েছে। তাহলে সে যদি চুরি করে, সে যদি সাধারণ মানুষের কথা না ভাবে, সবটাই দুর্নীতি করে আত্মসাৎ করে, তাদের নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা ইনকাম করে, আর সাধারণ মানুষকে একটা বাজে পরিবেশে, যে যখন পুরো দেশ মোদিজির বিকাশে এগিয়ে চলেছে, পুরো দেশ মোদিজির বিকাশের লাভ পাচ্ছে, প্রত্যেকটা মানুষ উপকৃত মোদিজির 11 বছরের এই সুশাসনকালে, সেই সময় বাংলার মানুষরা বঞ্চিত হচ্ছে মোদিজির সুশাসন থেকে। তাই বাংলার মানুষ এবার ঠিক করেছে প্রকৃত উন্নয়নকারী দল, যারা কথা দিয়ে কথা রাখে, যারা ইস্তেহারে যা বলে তার প্রত্যেকটা পাই টু পাই করে দেখায় এবং তার থেকে বেশি করে দেখায়, সেই দলের নাম ভারতীয় জনতা পার্টি। আর সেই মোদী সরকারকে 26-এ পশ্চিমবঙ্গ ক্ষমতায় আনবে বাংলার মানুষ, সেটা বুঝে গেছে এবং সিদ্ধান্ত নিয়েছে। বলছি, অতি সম্প্রতি ইন্দ্রজিৎ কর ডিআরএমকে একটি রিভিশন দিয়েছে, ওটা তখন দেওয়া হয়েছিল। পরবর্তীতে গতকালও দেখা গিয়েছে সিটি ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে মুর্শিদাবাদ জংশনের ট্রেন থামানোর জন্য আবেদন জানানো হয়েছে অরাজনৈতিকভাবে। এই যে মুর্শিদাবাদ জংশনের ট্রেন থামানোর দাবিতে একটা সরব হওয়া, এটাকে নিয়ে কি বলবেন? দেখুন, এটা নিয়ে এটা রাজনীতির একটা পার্ট। ওনাদের যদি অতই ক্ষমতা থাকতো যে ডিআরএমকে চিঠি করে অবরোধ করে একটা ট্রেন থামিয়ে দেবে বা রেলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে, তাহলে তো 14 বছর রেল ব্রিজ বন্ধ হয়ে পড়ে থাকতো না। এটাই তো তার সবচেয়ে বড় প্রমাণ। তখন তো বিজেপি কেন্দ্রের সরকারের সবে এসছে 14 সালে, আর তার আগের প্রজেক্ট এটা, তখন থেকে বন্ধ হয়ে পড়ে আছে। এই রাজ্যের এখানকার লোকাল বিধায়ক ছিল শাওন সিংহ রায়, সে প্রথমে কংগ্রেসের টিকিটে জিতেছে, পরে তৃণমূল হয়েছে। তো তাদের এমএলএ ছিল, তাদের পৌরসভার চেয়ারম্যান তাদের ছিল, এখানকার এমপি ছিল সে সময় কংগ্রেসের ছিল, তারপরে সিপিএম এর ছিল, তারপরে আবার তৃণমূলের হয়েছে, সব দলের ছিল। এই এখানকার জেলা পরিষদ থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে 3টে লোকসভার বিধায়ক সাংসদ পর্যন্ত সব তৃণমূলের ছিল। তার আগে কংগ্রেস সিপিএম এর ছিল, তার আগে কংগ্রেসের অধীর চৌধুরী ছিল এখানকার রেল প্রতিমন্ত্রী। তো সবচেয়ে বড় উত্তর এখানেই আছে যে তারা
14 বছর ধরে পড়ে থাকা রেল ব্রিজ চালু করতে পারলো না, রেলের আধুনিকীকরণ করতে পারলো না, রেলের ডবল লাইন করতে পারলো না, রেলের ইলেকট্রিফিকেশন করতে পারলো না, রেলের অ্যাক্সিলেটার স্টেশনগুলোতে অ্যাক্সিলেটার চালু করতে পারলো না, এত কিছু পারলো না 14 বছর ধরে। আজকে ওনারা একটা স্টপেজের জন্য নাটক করছে। এই মুর্শিদাবাদে যদি রেলের কোনো উন্নয়ন হয়ে থাকে 2014 সালের পর হয়েছে, মোদী সরকার আসার পর হয়েছে, এবং গৌরীশঙ্কর ঘোষ এখানে বিধায়ক হওয়ার পর এই মুর্শিদাবাদের রেল ব্রিজ চালু হয়েছে, এবং এখানে আমরা দেখেছি এখানে অ্যাক্সিলেটার চালু হয়েছে, এখানে মাল নামানোর, দূরপাল্লার মালগাড়ি থেকে মাল নামানোর জন্য এখানে মালগাড়ির এখানে যে আনলোডিং এর ব্যবস্থা হয়েছে। আমরা দেখেছি রসুলপুর রেল ব্রিজ চালু হওয়ার পর ট্রেন চালু হয়েছে, এবং আস্তে আস্তে হচ্ছে, কারণ এখানে আজিমগঞ্জের টেকনিক্যাল বিষয়টা আপনাদের দেখতে হবে। আজিমগঞ্জ একটা স্টেশন যেখান থেকে এই নসিপুর রেল ব্রিজ শিয়ালদার দিকে লিঙ্কড হচ্ছে নসিপুর রেল ব্রিজের মাধ্যমে। আর এই আজিমগঞ্জ স্টেশনে আমরা চারদিকে যাই, যদি আমরা দক্ষিণে যাই তাহলে দেখবো হাওড়া ডিভিশনে যাচ্ছে, আবার ভায়া নসিপুর রেল ব্রিজ হয়ে শিয়ালদা যাচ্ছে কৃষ্ণনগরে। আবার সেখান থেকে উত্তর দিকে বা পশ্চিম দিকে যদি যাই তাহলে সেটা রামপুরহাটের দিকে যাচ্ছে, আবার ওই আজিমগঞ্জ জংশন থেকে যাচ্ছে ট্রেন এনজেপি উত্তরবঙ্গ। তাহলে এতগুলো শাখা একটা জাংশন কন্ট্রোল করছে, যেখানে নসিপুর রেল ব্রিজ কিন্তু সিঙ্গেল লাইন, এটা আপনাদের ভাবতে হবে, টেকনিক্যাল দিকটা ভাবতে হবে। তো সেখানে এত তাড়াতাড়ি এতগুলো ট্রেন আগে থেকে চলে, হঠাৎ করে 2-4টে 10টা ট্রেন একসঙ্গে চালিয়ে দেবে, এটা টেকনিক্যালি সম্ভব নয়, এটা আপনারাও ভাববেন। সেই জন্য আস্তে আস্তে তারা নতুন ট্রেন দেওয়ার কথা পরিকল্পনায় রেখেছেন, অনেকগুলো দেবেন। এবং এখানে যেমন আমাদের হাজারদুয়ারি এক্সপ্রেস থামছে বা ভাইরুচি এক্সপ্রেস থামছে, আগামী দিনে এরকম অনেক এক্সপ্রেস চালু হবে, মালদা টু কৃষ্ণনগর, মালদা টু শিয়ালদা, বা এই ধরনের ছোট ছোট যেগুলো এক্সপ্রেস ট্রেন, তিস্তা তোরসা টাইপ, এই টাইপের যেগুলো এক্সপ্রেস ট্রেন, সেগুলো আগামী দিনে থামবে, 100% থামবে। এটা সাপ্তাহিক ট্রেন, একটা ট্রেন চালু হলো। কখনো হাই স্পিড ট্রেন, বন্দে ভারত। আপনি বলুন তো, মুর্শিদাবাদ জাংশনের থেকে কি বর্ধমান জাংশন ছোট? নিশ্চয়ই ছোট না। বড় স্টেশন, ওখানে দুরন্ত থামে, ওখানে রাজধানী থামে, তাহলে কি করবে তার জন্য? আপনি পারবেন যে বহরমপুর হচ্ছে মেন সিটি, আমাদের যেমন মুর্শিদাবাদবাসী হচ্ছে ডিমান্ড থাকবে, তেমন বহরমপুরের লোকেরও তো ডিমান্ড আছে, ওরাও আমাদের ভারতের নাগরিক, মুর্শিদাবাদের নাগরিক, এবং ওখানে আমাদের ডিএম অফিস, এসপি অফিস। তাহলে সব ট্রেন মুর্শিদাবাদে দাঁড়াবে, বহরমপুরেও দাঁড়াবে, আবার গিয়ে আজিমগঞ্জেও দাঁড়াবে, সব হাই স্পিড ট্রেন, এই 10-15 কিলোমিটার হয়ে। টেকনিক্যালি কি সম্ভব? সাধারণ মানুষের কাছে আমার প্রশ্ন। হ্যাঁ, কিছু ট্রেন হয়তো মুর্শিদাবাদে দাঁড়াবে, যেমন বর্ধমান স্টেশন তো অনেক বড় জাংশন, বহরমপুরের থেকে বড় জাংশন, তাও তারা রাজধানীকে থামাতে পারে না সেখানে। কেন হচ্ছে? প্রশ্ন করুন। অযৌক্তিক কিছু প্রশ্ন এই বিরোধীরা ভারতীয় জনতা পার্টিকে কলঙ্কিত করার জন্য মানুষের সামনে তুলে এনে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই ট্রেনে কটা সাধারণ মানুষের লাভ হয়? আমরা তো এখন কোথাও দীঘা যেতে গেলে বা অন্য কোথাও পুরী যেতে গেলে এখান থেকে টোটো ভাড়া করে বা নিজস্ব গাড়িতে গিয়ে বহরমপুর বাস স্ট্যান্ডে গিয়ে আমরা বাস ধরি। তো বাস স্ট্যান্ডটা কোথাও আমরা লালবাগে নিয়ে চলে আসবো? এটা অবান্তর প্রশ্ন। এবং বহরমপুরের টিকিট বিক্রির পরিমাণ আর মুর্শিদাবাদ স্টেশনের টিকিট বিক্রির পরিমাণ, আপনারা টেকনিক্যালি ভাবুন। আমাদের এটা টুরিস্ট স্পট, আমি মানছি, অবশ্যই এখানে অনেক ট্রেন দাঁড়ানো উচিত, দাঁড়াবেও আগামী দিন, আমরা কথা দিচ্ছি। কিন্তু বহরমপুরের যে মেন সিটি, ওখানে পুরো মুর্শিদাবাদ জেলা থেকে লোক ওখানে যায়, তাদের টিকিট বিক্রি কতটা হয় আর মুর্শিদাবাদ স্টেশনে টিকিট বিক্রি হয়? আমাদের এখানে তুলনামূলক কিছু বেশি বিক্রি হয় টুরিস্টের সিজনে, কোথায়? নভেম্বর থেকে মার্চ, এই 5 মাস। বাকি 7 মাস টিকিট বিক্রির পরিমাণ একদম কম। তাহলে সব হাই স্পিড ট্রেন এখানে দাঁড়াবে, টেকনিক্যালি যেমন সম্ভব নয়, তেমন এই বিভিন্ন দিক বিচার করলেও সম্ভব নয়। হ্যাঁ, এখানে দাঁড়ানোর জন্য লড়াই আমাদের আগেও জারি ছিল, এখনো থাকবে, কিন্তু সেগুলো নির্দিষ্ট কিছু ট্রেন। আমরা যদি বলি 100% সব ট্রেন এখানে দাঁড়াবে, এটা অবাস্তব, কোনোদিনই হবে না। যদি মুর্শিদাবাদকে সব ট্রেন স্টপেজ দেয়, তাহলে কালকে তো আরো অনেক সিটি আছে এই ধরনের, তারা কদিন পর বর্ধমান বলবে রাজধানী এখানে দাঁড়াতে হবে, কদিন পর আর একটা অন্য কোন স্টেশন বলবো ওই ট্রেনটা বন্দে ভারত। আমার বন্দে ভারত স্টপেজ তো আরো দূরে, বন্দে ভারত তো আরো বেশি হাই স্পিড ট্রেন, যেটা রাজধানী যদি দিল্লি 17 ঘন্টায় যায়, তো বন্দে ভারত হয়তো 15 ঘন্টায় যাবে। তো নিশ্চয়ই তাহলে আর স্টপেজ কমাতে হবে, তাহলে তার জন্য বাকি যে স্টপেজ গুলো ছেড়ে যাবে, তো কদিন পর তাহলে বন্দে ভারত তো লোকাল হয়ে যাবে, রাজধানীও তো লোকাল হয়ে যাবে, তাহলে এক্সপ্রেস ট্রেন গুলো সব লোকাল করে দেবে। যুক্তিযুক্ত কথা বলতে হবে, অযৌক্তিক কথা বলে বিভ্রান্ত মানুষকে ছড়াবেন না। আর যেটা রাজনীতি যেটা নিয়ে করতে গেলে আপনাদেরই ক্ষতি হবে, সাধারণ মানুষ বুঝে গেছে। এখন ডিজিটাল ইন্ডিয়ার যুগ, সবাই নিজের ফেসবুক, সোশ্যাল মিডিয়া নিজে হ্যান্ডেল করে, নিজের ডিসিশন নিজে নেয়, অতএব বিভ্রান্ত ছড়াবেন না। দাদা